রথিন বাবু ডায়েড ড্যাশ ওভারওয়ার্ক। এবার মাথায় রাখো, কেউ যদি বেশি খেয়ে মানে ওভার ইটিং করে বা ওভার ওয়ার্ক করে মারা যায়, বেশি খেয়ে বা বেশি কাজ করে যদি কেউ মারা যায়, তাহলে আমরা কি করি, ডাই শব্দটার পরে আমরা ফ্রম প্রিপোজিশন বসাই। তাহলে বললাম রথিন বাবু ডায়েড ফ্রম ওভারওয়ার্ক বা ওভার ইটিং, তাহলে আমরা এখানে কি প্রিপোজিশন বসাবো, ফ্রম প্রিপোজিশন বসাবো। এবং সঙ্গে সঙ্গে আমাকে জানতে হবে যে ডিজিজ, কেউ যদি রোগ থেকে মারা যায় তাহলে আমরা কি বলি না, ডাই অফ, ডাই অফ। ডাই ডাই অফ। অফ বলি। ওকে। আচ্ছা মনে করো কেউ যদি স্যাক্রিফাইস মানে দেশের জন্য প্রাণ বলিদান বা কাউকে বাঁচাতে গিয়ে তার প্রাণ বলিদান করলো, তাহলে ডাইট আমরা কি ফর। বলবো, ডাইট ফর। তাহলে আমরা বলবো ডাই ফর, ডাই ফর প্রিপোজিশন দেবো। আচ্ছা কেউ জয়েন করতে যাচ্ছে, রানা প্রতাপ ধর, তাহলে আমরা তাকে বলবো ডাই ফর। ওকে। এবারে আমরা সঙ্গে সঙ্গে দেখব, কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট বা সুইসাইড করে মারা যায়, তাহলে আমরা কি বলবো, ডাই বাই। তাহলে ডাই বাই হবে অ্যাক্সিডেন্টে মারা গেল বা সুইসাইডে মারা গেল, তাহলে আমরা কি বলবো, ডাই বাই। মাথায় রাখতে হবে। আচ্ছা মনে করো কেউ কর্মরত অবস্থায় মারা গেল, কর্মরত অবস্থায় মারা গেল, আমরা তখন কি বলি, ডাই ইন হারনেস, মানে যদিও এটা একটা ইডিয়মস। ওকে। তখন আমরা বলি ডাই ইন হারনেস, মানে কর্মরত অবস্থায় মারা গেল। তাহলে দেখো ডাই প্রিপোজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আমরা কি কি শিখলাম, ডাই ফ্রম মানে কি, ডাই অফ মানে কি, ডাই ফর মানে কি, ডাই বাই মানে কি, আর ডাই ইন হারনেস এটাও শিখলাম। এবারে 2 নম্বর কোশ্চেন কি দিয়েছি, হি ইজ ডাল ড্যাশ হিয়ারিং, মানে সে কানে খাটো। তাহলে এই ডাল শব্দটার পরে আমরা কি বসাই, দা ডাল অফ, তাই তো। তাহলে হি ইজ ডাল অফ হিয়ারিং, মানে সে কানে খাটো, কম শুনতে পারে। এবার ডাই অফ এর জায়গায় তুমি যদি করি, কেউ যদি বলে ডিভয়েড অফ, ডিভয়েড অফ, সেটাও মানে কানে খাটো, কানে খাটো। কেউ যদি বলে হার্ড অফ, মানে সেটাও মানে কি, কানে খাটো। তাহলে দেখো কানে খাটো ইংরেজি স্যার, কত হয়, হ্যাঁ বলো। স্যার, ডালের সঙ্গে তো এমনিতে অ্যাটও হয়, ওই যদি কোনো হ্যাঁ কাঁচাতে হয়, ডাল হি ইজ অ্যাড ডাল মানে কি, অ্যাট কোনো সাবজেক্টকে যদি বোঝায়, কোনো ফিজিক্স, সাবজেক্টকে যদি কেমিস্ট্রি। বোঝায়, ডাল অ্যাড মানে কোনো সাবজেক্ট, সেটা ম্যাথামেটিক্স হতে পারে, ইংলিশ হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, যে কোনো সাবজেক্টকে বললে তখন আমরা ডাল অ্যাড বলি। ক্লিয়ার। এবারে এবারে আমরা শিখব যে স্যার 3 নম্বর যে কোশ্চেনটা দিয়েছি, দেখো, দ্য কিংফিশার লিভস ড্যাশ অন ওয়াটার বডিজ। কিংফিশার কি করে, জলজ পানির ওপর নির্ভর করে তারা বেঁচে থাকে, মানে জলজ পানিটাকে তাদের প্রধান প্রধান খাদ্য হিসেবে তারা গ্রহণ করে কিংফিশার। তাহলে আমরা যদি কোনো কোনো একটা প্রাণী বা কোনো জাতির প্রধান খাদ্যটাকে ইন্ডিকেট করা হয়, তখন আমরা কি বলি, তখন বলি লিভ অন। মনে করো বললাম দ্য কাউ লিভস অন গ্রাস, গরু কি খেয়ে বেঁচে থাকে, ঘাস খেয়ে বেঁচে থাকে, তাহলে তার ঘাসই তাদের প্রধান খাদ্য, তাহলে কি লিভস অন গ্রাস, তখন ওয়ান প্রিপোজিশন বসাই। এবারে লিভ শব্দটার পরে আমরা কি শিখেছি, লিভ শব্দটার পরে আমরা লিভ ইন, মানে কেউ যদি বিগ প্লেস মানে বড় জায়গায়, কোনো ফেমাস জায়গায় বসবাস করে, তখন আমরা বলি লিভ ইন। ঠিক একই রকম ভাবে অ্যাট কখন বলি, কেউ যদি স্মল প্লেস মানে ছোট জায়গায় বসবাস করে, তখন তাকে আমরা কি বলে থাকি, লিভ অ্যাট, বলি তো। আচ্ছা এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবার মনে করো লিভ ফর, লিভ ফর মানে কি, কি বলবো, কেউ যদি তার সম্মানের জন্য বেঁচে থাকে, সম্মান, সম্মানের জন্য বেঁচে থাকে, তখন আমরা বলি লিভ ফর। হয়েছে। তাহলে আমরা রেসপেক্ট, আইডিয়াল নয়, ওটাকে হবে আইডিয়াল। আইডিয়াল মানে আমি ভেবেছি বোধহয় অলসতা বলতে বলতে চাইছি। আচ্ছা লিভ না, বাই, লিভ বাই মানে কি, কোনো ব্যক্তির প্রফেশনকে যখন ইন্ডিকেট করা হয়, প্রফেশন মানে তার পেশাকে যখন ইন্ডিকেট করা হয়, মনে করো রামবাবু লিভস বাই টিউশন, রামবাবু লিভস বাই, রামবাবু বললাম লিভস বাই টিউশন, মানে টিউশন করে সে বেঁচে থাকে, তাহলে লিভস বাই বলতে তার প্রফেশনকে ইন্ডিকেট করছি। আচ্ছা এবার 4 নম্বর কোশ্চেন দেখি,
বললাম হি জাম্পস ড্যাশ অফার, তাহলে এখানে কি হবে? মনে করো কেউ কাউকে অফার করছে, কোনো জিনিস অফার করছে, এবং তুমি দ্রুত সেই অফারটাকে অ্যাকসেপ্ট করছো, দ্রুত অফারটাকে অ্যাকসেপ্ট করছো, তাহলে সেক্ষেত্রে কোন প্রিপোজিশন বসাবে? জাম্পস অ্যাট। হয়েছে? কেউ যদি কোনো কিছু অফার করে এবং সেই অফারটা কেউ যদি দ্রুত স্বীকার করে, তাহলে জাম্প শব্দটার পরে আমরা অ্যাট প্রিপোজিশন বসাবো। এবারে স্যার আপনি বলুন যে জাম্প টু বলতে কি কখন আমরা জাম্প টু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাকে কখন ব্যবহার করি? জাম্প টু বলতে কি বোঝায়? মনে করো জাম্প টু বলতে তোমাকে কোনো কিছু সিদ্ধান্ত নিতে বলা হয় এবং তুমি কোনো কিছু 7-5 না ভেবে হঠাৎ করে কনক্লুশন করে দিলে, সিদ্ধান্তে পৌঁছে গেলে। মানে কোনো কিছু না ভেবে হঠাৎ করে যদি কোনো কিছু সিদ্ধান্তে আসা যায় তখন বলে জাম্প টু কনক্লুশন। হয়েছে? এবারে জাম্প ইনটু কখন হবে? তাহলে জাম্প ইনটু কখন আমরা বসাবো? ওই নিমজ্জিত হলে নাকি? হ্যাঁ, জাম্প ইনটু বলতে যদি কোনো তোমার মধ্যে কোনো মোশন থাকে, মানে কোনো গতি থাকে, তখন আমরা কি করব? জাম্প ইনটু ব্যবহার করি। মনে করো বললাম হি জাম্পস ইনটু দ্য রিভার, সে নদীতে ঝাঁপ দিল, তাহলে ওপর থেকে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিচ্ছে, মানে কি তার কাছে গতি আছে তো, তাহলে কি হবে? জাম্প ইনটু। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, বললাম ফায়ার ইজ নট কম্পেয়ার্ড ড্যাশ ওয়াটার। ফায়ার ইজ নট কম্পেয়ার্ড ড্যাশ ওয়াটার, বলছে আগুনকে জলের সঙ্গে তুলনা করা হয় না। তাহলে কম্পেয়ার, ভালো করে দেখো তো, এই যে কম্পেয়ার শব্দটার পরে আমরা দুটো প্রিপোজিশন বসাই, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে উইথ। কখন টু বসাবো? যখন হচ্ছে ডিসিমিলার, ডিসিমিলার মানে Unlike যখন things. পৃথক সাবজেক্ট, যখন দুটি পৃথক জিনিসের মধ্যে তখন তুলনা করা হবে তখন কম্পেয়ার টু। আর যখন সিমিলার মানে দুটো একই জিনিসের সঙ্গে তুলনা করা হবে, একই জিনিসের সঙ্গে যখন তুলনা করা হয়ে যাবে তখন তাকে আমরা কম্পেয়ার উইথ বলবো। তাহলে আগুন আর জল দুটো কি একই? আলাদা আলাদা তো। তাহলে ফায়ার ইজ নট কম্পেয়ার্ড টু ওয়াটার। আমি বললাম যে আমি একটা বললাম যে রাম ইজ কম্পেয়ার টু আলী। আমি একটা এখানে বললাম রাম ইজ কম্পেয়ার্ড টু আলী। রামকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? আলীর সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে রাম আর আলী দুজনেই তো মানুষ, দুজনেই তো ম্যান, একটা মানুষ জাতি তো, তাহলে দুজনের সঙ্গে তুলনাটা সিমিলার থিং। তাহলে কম্পেয়ার টু কি বসাবো? ভেরি একদম গুড, তখন রং অ্যান্সার, তখন হবে কম্পেয়ার উইথ। তাহলে ডিসিমিলার হলে কম্পেয়ার টু, আর সিমিলার হলে রাম এবং আলী যেহেতু সিমিলার সেই জন্য আমরা উইথ ব্যবহার করব, আর ডিসিমিলার হলে আমরা টু ব্যবহার করব। ক্লিয়ার হয়েছে কি? তো এইভাবে আমরা কি করব না আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াশোনা করব, এবং প্রত্যেকটা নোট আমি পিডিএফ নোট, প্রত্যেকটা পিডিএফ নোট পড়ানো হয়ে যাওয়ার পর লেখা নোটটাও দিয়ে দেবো এবং ফ্রেশ নোটটাও দিয়ে দেবো।